জি, আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম এবং ধন্যবাদ। লিগ্যাল স্টাডি এর আয়োজনে লিগ্যাল ফিটিং ওয়ার্কশপের আজকের এই অধিবেশনে যুক্ত হওয়ার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ল্যান্ড ম্যানেজমেন্টের বিষয় এবং হচ্ছে সিভিল প্র্যাকটিস করতে গেলে বা কোর্টের প্রয়োজনে চেম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে আপনার লিগ্যাল ভেটিংটা জানা খুব বেশি জরুরি। তো অনেকের আবেদনের প্রেক্ষিতে হচ্ছে আমরা কোর্সটা থ্রো করা এবং হচ্ছে আজকে থেকে আমাদের এই কার্যক্রম শুরু করা আর কি। তো আশা করছি আমাদের সাথে সেশনের শেষ অবধি থাকবেন। আমাদের সাথে কোর্স ম্যাটেরিয়াল হিসেবে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় মোস্তাক আহমদ স্যার। স্যার আমাদের বাকি ক্লাস পরিচালনা করবেন, তো স্যারকে বাকি সেশন পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা একটু মিউট রাখবো, আর স্যার যদি দৃষ্টি আকর্ষণ করে সেক্ষেত্রে আমরা অন রাখবো আর কি। আমাদের ভিডিও গুলো এবং হচ্ছে অডিও মিউট রাখি প্রাথমিকভাবে আমরা। আসলে আপনাদের যারা আমাদের এই ল্যান্ড ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে বা সিভিল ড্রাফটিং কোর্সে যারা ছিলেন, অনেকেরই বিশেষ রিকোয়েস্টে কোচিং কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু আপনাদের এই লিগ্যাল একটা ওয়ার্কশপ শুরু করতে যাচ্ছে। এবং আমিও শুরু করতে পেরে আমি খুবই আনন্দিত, খুবই খুশি যে আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল। তো আশা করি এই কোর্সের মাধ্যমে আপনারা লিগ্যাল ভেটিং বিষয়গুলো আপনারা আরো ক্লিয়ার হবেন। যারা কিনা ল্যান্ড ভেটিং কোর্স করেছেন এখানে আমাদের এখানে এবং সিভিল ড্রাফটিং করেছেন, আপনারা জানেন অনেকে যে বিভিন্ন সময়ে ল্যান্ডের কাজ করতে গেলে লিগ্যাল ভেটিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ লিগ্যাল ভেটিংটা জানলে আপনারা ল্যান্ড পারচেস করতে পারবেন, সেল করতে পারবেন এবং প্রপার্টি অর্থাৎ সম্পত্তির মালিক যারা, প্রকৃত পক্ষে কে কতটুকু সম্পত্তির মালিক এটা আপনারা খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। তো এই জন্য এই ওয়ার্কশপটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক হবে বলে আমি মনে করি। যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আমি চেষ্টা করব যেহেতু আপনাদের বিশেষ রিকোয়েস্টে এই ড্রাফটিং কোর্সটা শুরু হচ্ছে আজকে। যারা কিনা ল্যান্ড ম্যানেজমেন্ট কোর্স করেছিলেন বা সিভিল ড্রাফটিং কোর্স করেছিলেন, আপনাদের ভিতর থেকেই আর কি এই কোর্সটা থ্রো করা আপনাদের রিকোয়েস্টে। তো যাই হোক, আমার মনে হচ্ছে যে নতুন অনেকেও আছে, আবার পুরাতন অনেক স্টুডেন্ট আছে। যারা পুরাতন স্টুডেন্ট তারা আমার সম্পর্কে জানে, আমার পরিচয় সম্পর্কে জানে। তারপরেও যেহেতু ওভারঅল মিলে আজকে নতুন অনেকেই আছে, তো আমি খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার পরিচয়টা দিব এবং আপনাদের পরিচয়টা নিব। দেন আমরা আজকে মূল ক্লাসে ফিরে যাব। তো খুব অল্প সময়ের মধ্যে যারা নতুনও আছি আমরা, তারাও আমরা পরিচয় দেওয়ার চেষ্টা করব, আর যারা পুরাতন আছি তারাও পরিচয় দেওয়ার চেষ্টা করব এক এক করে। মেহেদী ভাই, প্রথমে মেহেদী ভাই আপনার পরিচয়টা বলবেন প্লিজ, জি, খুবই অল্প অল্প পরিসরে। আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আমি জেলা জালকাঠি। আমি একজন লয়ার স্টুডেন্ট। ধন্যবাদ স্যার। আচ্ছা, যারা নতুন যারা পুরাতন তারা একটু মেনশন করবেন যে আমি পুরাতন, হ্যাঁ। জি স্যার, আমি তা- পুরাতন না। এর আগে আমি ল্যান্ড ম্যানেজমেন্ট সপ্তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম স্যার। আচ্ছা, সপ্তম ব্যাচে ল্যান্ড ম্যানেজমেন্ট ক্লাস কোর্স করে আপনার কেমন লাগছে? জি স্যার, ভালো খুব হয়েছে? ভালো লাগছে। জি স্যার, ভালো লাগছে। এরই পরিপ্রেক্ষিতে তো আমি নেক্সট ক্লাসে যুক্ত হলাম স্যার, এই নেক্সট কোর্সে। আচ্ছা, মাশাল্লাহ। তারপরে হচ্ছে যে আলাউদ্দিন ভাই, খুব দ্রুত একটু বলবেন। আলাউদ্দিন ভাই আপনার পরিচয়টা জানাবেন সবার, খুব দ্রুত। জি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন, কক্সবাজার জেলা, জজকোর্ট, কক্সবাজার। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আর কে কি আছে? নওশিন, নওশিন আপনার পরিচয়টা জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে এলএলএম কমপ্লিট করেছি গত বছর। ওকে, ধন্যবাদ। আরিফ, আরিফ ভাই, আরিফ ভাই কোথা থেকে বলছেন? আপনার পরিচয়টা জানাবেন। আসসালামু আলাইকুম। আমি সালাম। অ্যাডভোকেট আরিফুল ইসলাম, ঢাকা জজ করে আছি। আচ্ছা, ইফরাত জাহান, ইফরাত জাহান আপনার পরিচয়টা জানাবেন। তাহলে শুনতে পাচ্ছেন? আচ্ছা, কনক চন্দ্র রয়, কনক চন্দ্র রয় ভাই আমাদের পুরাতন স্টুডেন্ট, আপনার পরিচয়টা জানাবেন সবাইকে। হ্যাঁ, আমি কনেক চন্দ্র রায়, দিনাজপুর। আর আইডিয়াল ল কলেজে আচ্ছা, প্রিলিমিনারিতে আছি আমি। আর এর আগে আমি জি, ম্যানেজমেন্টের প্রথম কোর্সটা করলাম। ওকে, থ্যাংক ইউ। মাহবুব ভাই আপনার পরিচয়টা সবাইকে একটু ছোট করে জানাতেন। আসসালামু আলাইকুম, আমি মাহবুব আলম। আমি চাকরি করি। তো আমি এর আগে দুইটা কোর্স করেছি, খুবই ভালো লাগছে, এই জন্য এই কোর্সটা এখন ইন্টারেস্টেড, এই জন্য এখানে কোর্সটা করতেছি। মইনুল হোসেন ভাই আপনার পরিচয়টা জানাবেন খুব দ্রুত, একটু সবাই একটু দ্রুত করি আমরা। মইনুল হোসেন ভাই আপনার পরিচয়টা জানাবেন।
রাজীব আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? আপনার পরিচয়টা জানাবেন। আসলে এটা নিয়ে টাইম ওয়েস্ট করা সম্ভব না, একটু দ্রুত আমরা আমরা সবাই বলবো। রাজীব ভাই, রাজীব ভাই কোথা থেকে বলছেন? শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই শুনতে পাচ্ছেন কিনা? জি, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার, চিটাগং থেকে বলছি। এর আগেও আমি স্যারের সাথে 2টা কোর্স করছি। আচ্ছা, সেই পরিপ্রেক্ষিতে আবার এড হয়েছে। ধন্যবাদ। যাক মাশাআল্লাহ। সুরজ ভাই, সুরজ ভাই আপনার পরিচয়টা জানাবেন। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সুরাজ, কুড়িগ্রাম জজ কোর্ট। আমি এর আগে লিগ্যাল ম্যানেজমেন্ট কোর্সটা করেছি ভাই। আচ্ছা, তো যাই হোক আলহামদুলিল্লাহ। পরিচয় পর্ব দিতে পারেন নাই বা নিয়ে এরকম কেউ কি আছেন? সবাই কি কথা বলছি আমরা? ওকে, তার মানে সবাই কথা বলছি। এবার আমি আমার পরিচয়টা ছোট করে দিই। যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন তারা জানেন আমার সম্পর্কে, যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আমি অ্যাডভোকেট মুস্তাক আহমেদ, জেলা ও দায়রা জজ আদালত ঢাকা, এবং একটা কয়েকটা কোম্পানির সাথেও আছি, লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আছি। এইটাই আমার পরিচয়, এবং দীর্ঘদিন ধরে লিগ্যাল স্টাডি এইটার সাথে আছি এবং অনলাইন ভিত্তিক স্টুডেন্টদের পড়িয়ে থাকি। অনেক বছর ধরে, 9 বছর ধরে পড়াচ্ছি আর কি। এই আর কি আমার ছোট করে পরিচয়টা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, লিগ্যাল ভেটিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা কিনা সম্পত্তি আইডেন্টিফাই করতে চান সঠিকভাবে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি লিগ্যাল ভেটিংটা আপনাদের জন্য খুবই সহায়ক হবে। আপনারা যারা প্র্যাকটিক্যাল কাজ করবেন বা যারা প্রফেশনালিজম হিসেবে নিবেন, তো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আমি ওরিয়েন্টেশন ক্লাসে আসলে শুধুমাত্র আপনাদের দিক নির্দেশনাগুলো দিব। মূল ক্লাস আগামী দিন থেকে হবে। আমি অবরোধ বিলে আজকে একটু আলোচনা করব। ওরিয়েন্টেশন ক্লাসে খুব বেশি আলোচনা করার সুযোগ থাকে না, যতটুকু সম্ভব আমি আলোচনা করব। এবং আপনাদের কোর্স যে সিলেবাসটা, এই সিলেবাসটা আপনাদের সম্মানিত পরিচালক মহোদয় যে আছে ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন। তবে আমি একটা রোড ম্যাপ বলে দিই, যারা নতুন আছে তাদেরকে সহ বলে দিই যে আপনাদের যারা লিগ্যাল ভেটিং এই কোর্সে যে বিষয়গুলো থাকতে যাচ্ছে, আমি ইনিশিয়াল ভাবে বলে দিচ্ছি আপনাদের কোর্সটা, বাট ব্রিফলি আপনাদেরকে এই বিষয়টা এক্সপ্লেনেশন আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের পরিচালক মহোদয়ের পরিপ্রেক্ষিতে। তো আমাদের এই কোর্সে কোন কোন বিষয়গুলো থাকবে? 1 নম্বর বিষয় হচ্ছে যে লিগ্যাল ভেটিং করতে গেলে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, হচ্ছে খতিয়ান। খতিয়ান সম্পর্কে জানা লাগবে। যারা পুরাতন স্টুডেন্ট তারা খতিয়ান সম্পর্কে সবকিছু জানে আশা করি। তো এই খতিয়ানের বিষয়গুলো লাগবে। তো আমাদের আহ একটা বিষয়, 2টা বিষয় লাগবে, হচ্ছে যে দলিল সম্পর্কে জানা লাগবে। হ্যাঁ, দলিল সম্পর্কে জানা লাগবে। ঠিক আছে, তো এই দলিলের ভিতর বায়া দলিল, সাবকাবলা দলিল যাই থাকুক না কেন, দলিল সম্পর্কে জানা লাগবে। এবং আমাদের 3 নম্বর যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে যে খতিয়ান দলিল। এবং এই খতিয়ান এবং দলিলের উপরে ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে? লিগ্যাল ভেটিং করতে হবে। ঠিক আছে, লিগ্যাল ভেটিং করতে হবে। ঠিক আছে, এবং এর সাথে আমাদের আরো কিছু বিষয় লাগবে। সেটা হচ্ছে যে আপনাদেরকে সেটা আমি অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে লিগ্যাল ভেটিং করতে গেলে আর একটু কিছু লাগে, সেটা হচ্ছে যে ফারায়েজ সম্পর্কে একটু জ্ঞান থাকা লাগে। ফারায়েজের একটা জ্ঞান থাকা লাগে। অর্থাৎ আমরা জানি কোরআনিক শেয়ারার 12 জন। তো এই 12 জন কোরআনিক শেয়ারা যারা আছে তারা কে কতটুকু সম্পত্তি পায়, এই অংশটা যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু ভেটিং করার সময় সম্পত্তি ডিস্ট্রিবিউশন করতে পারবো না। তাই এইবারে প্রথমবারের মতো আমি আসলে এই কোর্সে ফারায়েজটা ইনক্লুড প্রথমে করতে চাই নাই, তারপরে দেখলাম যে ফারায়েজটা না করলে আপনাদের ইনকমপ্লিট থেকে যাবে। এই জন্য আপনাদের সুবিধার জন্য ফারায়েজটা আমি ইনক্লুড করে দিয়েছি। ইনিশিয়াল শুধুমাত্র সম্পত্তির অংশগুলো, হ্যাঁ, এটা আর কি। এবং এর সাথে আপনাদের মিউটেশন এবং দলিল রেজিস্ট্রেশন, যেটা আমি ল্যান্ড কোর্সে দেখিয়েছিলাম যে দলিল রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা, সেটা এই কোর্সে আমি আরেকটু ব্যাপকভাবে দেখাবো। অর্থাৎ আমাদের যে দলিল রেজিস্ট্রি করতে গেলে, আমাদের একটা দলিল রেজিস্ট্রি করতে গেলে যে কস্টিং কেমন হয়, সেই কস্টিং সহকারে আমি কিন্তু A to Z দেখাবো। অর্থাৎ এই দলিল রেজিস্ট্রির যে বিষয়টা, এটা ল্যান্ড ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে ছিল, এখানে আপনাদের আরেকটু এক্সপ্লেনেশন করে দিব। সব মিলে ওভারঅল মিলে আপনাদের মানে পুরাটা আরো অন্যান্য হয়তো বা টপিকস আছে, এখানে পুরো সিলেবাসটা পেয়ে যাবেন। তো এই হলো বিষয়। তো আমাদের যেটা বিষয় আমি আগেই বলেছিলাম যে ল্যান্ড ভেটিং করতে গেলে আচ্ছা, তার আগে বলি ল্যান্ড ভেটিংটা কি। আপনারা আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আপনারা অবশ্যই যদি
বুঝতে না পারেন বা কোনো কিছু যদি আইডেন্টিফাই না করতে পারেন অবশ্যই কোশ্চেন করবেন। আমার এখানে যারা পুরাতন স্টুডেন্ট তারা জানে যে আমার হচ্ছে ক্লাসে আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে থাকি, কারণ ক্লাসে যে কথা বলতে পারবেন না এরকম কোনো system কিন্তু এখানে নেই। আপনারা শিখতে এসেছেন, আপনারা যদি আপনাদের মনের কথাগুলো না বলতে পারেন বা মনের কথাগুলো শেয়ার করতে না পারেন তাহলে তো আপনারা শিখতে পারবেন না। এই জন্য আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে থাকি। আপনাদের যে কোনো ইস্যু নিয়ে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, কথা বলবেন, এবং এই ক্লাসে আপনারা আপনাদের প্রবলেম গুলো সলিউশন করে যাবেন। মনের মধ্যে রাখবেন না যে আমি কথা বললে পরে স্যার কি মাইন্ড করবে বা আমার কোনো যারা আছে ক্লাসে তারা মাইন্ড করবে, এত ভাবার কিন্তু সময় নাই। যেহেতু এটা 8টা ক্লাসের একটা প্রফেশনাল কোর্স, আপনারা যারা এসেছেন আপনাদেরকে শিখতে হবে, এটা মেন টার্গেট। আশেপাশে কোনো কিছু শেখা আপনাদের কিন্তু বিষয় না। বলবো, এই কথাগুলো কিন্তু অন্য ক্লাসে আর বলবো না, হ্যাঁ, কারণ আশেপাশের মানুষজন কে কি বললো এটা যদি জানতে চান, এটা লজ্জা পেয়ে যদি কোশ্চেন না করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। ওকে, এই জন্য আপনারা ক্লাসে অবশ্যই কথা বলবেন। তো যেটা বলছিলাম যে আমাদের ল্যান্ড ভেটিং করতে গেলে যে বিষয়গুলো লাগবে, একটা হচ্ছে খতিয়ান, একটা হচ্ছে দলিল। ঠিক আছে, এই দলিলগুলো যদি আমরা জানতে পারি তাহলে, আবার দলিলের থেকে আমরা দলিলের সম্পত্তির পরিমাণটা যদি বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, যে ভেটিং এর ফরম্যাটটা দাঁড় করাতে পারবো। আর ভেটিং এর ফরম্যাটটা যদি দাঁড় করাইতে পারি তাহলে আমরা ফারাইজটা, অর্থাৎ আমাদের আলটিমেটলি সম্পত্তির কে কতটুকু অংশ পাচ্ছে এবং তার ওয়ারিশরা কিভাবে পাচ্ছে এটাও কিন্তু আমরা জানতে পারবো। তো আমরা একটু চেষ্টা করি যে খতিয়ান সম্পর্কে মোটামুটি একটু, যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস আমি বলেছিলাম যে আজকে একটু অল্প অল্প করে কনসেপ্ট দিব, মূল ক্লাসে ডিপলি আলোচনা করব। তো আপনারা জানেন আমাদের এখন পর্যন্ত যারা পুরাতন স্টুডেন্ট আছেন আপনারা একটু রেসপন্স করবেন প্লিজ, যে আমাদের যে এখন পর্যন্ত জরিপ কয়টা হয়েছে বলেন তো? জরিপ কয়টা হয়েছে কে বলবে? আলাউদ্দিন সাহেব বলেন, জরিপ মোট কয়টা হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে? এক্সিকিউশন জরিপ কয়টা হয়েছে বলেন তো? 5টা। কি কি বলেন? সিএস, আরএস, সিএস, সিএস, বিএস, কেন সিএস এর আরএস, পরে, সিএস এর পরে কি এসএ আরএস? এসএ 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 এসএ, তারপরে এসএ, আরএস, বিএস, সিটি জরিপ, এখন ডিজিটাল জরিপ একটা হচ্ছে। আরএস, বিএস। আমাদের এখন যে জরিপ বিদ্যমান আছে 4টা জরিপ। ওকে, সিএস, এসএ, আরএস এবং বিএস। বিএস এর মাঝখানে যে আলাউদ্দিন ভাই বললো সিটি জরিপ, এই সিটি জরিপটা এবং বিএস জরিপ কিন্তু একই বাংলাদেশ সার্ভে, অর্থাৎ বিএস জরিপটা সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য আর সিটি জরিপটা অনলি ঢাকা সিটির মধ্যে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে সেম জিনিস কিন্তু, ঠিক আছে, বিএস এবং কোনো পার্থক্য নেই। যেটা অ্যাপ্লিকেবল অনলি ফর সিটি ঢাকা সেটাকে আমরা বলি সিটি জরিপ, এবং যেটা সারা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল সেটাকে বলে বিএস জরিপ। এবং এর সাথে বর্তমান সময়ের মধ্যে আমাদের আরেকটা জরিপ পরিচালিত হচ্ছে, সেটা কি জরিপ? সেটা কি জরিপ? বিডিএস, তাই তো? বিডিএস নাকি? বাংলাদেশ ডিজিটাল সার্ভে। ডিজিটাল সার্ভে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই জরিপটা কিন্তু পরীক্ষামূলকভাবে কয়েকটা জেলাতে শুরু হতে হতে এখন সারা বাংলাদেশে আস্তে আস্তে এটা চালু হয়ে যাচ্ছে। এই জরিপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বলতে পারবো সর্বশেষ জরিপ বিডিএস জরিপ, কিন্তু এখন পর্যন্ত বলার সুযোগ নাই, কারণ এখন পর্যন্ত এই জরিপটা কিন্তু সম্পূর্ণ হয় নাই। এই জন্য আমরা এখন পর্যন্ত লাস্ট জরিপ যেটাকে বলবো বিএস জরিপ, এবং যে যে জেলাতে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে সেই সেই জেলাতে আমরা বলতে পারবো বিডিএস জরিপ। ওকে, কিন্তু আপনারা কিন্তু দেখবেন অনেক অনেক জেলাতে, যেমন মুন্সিগঞ্জের অনেক জেলা আছে, ঠাকুরগাঁও জেলা আছে বা বিভিন্ন জেলায় আছে, যে ডিএস জরিপ সর্বশেষ জরিপ হলেও কিছু কিছু এলাকায় এখনো কিন্তু সর্বশেষ জরিপ কিন্তু আরএস আছে, তাই না? ঠিক কিনা? ঠিক আছে, তো এই আর কি। তো এখন আমি খুব সংক্ষিপ্ত পরিসরে এই কয়টা জরিপ সম্পর্কে জাস্ট একটু আলোচনা করব। পরবর্তী মূল ক্লাসে ব্যাপক আলোচনা হবে সিএস জরিপ। পুরাতন যারা আছেন তারা একটু রেসপন্স করবেন, সিএস মানে কি বলেন? এই মাহবুব বলেন, সিএস মানে কি? শিখিয়েছিলাম, বলেন। ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে। তো এই সিএস জরিপটা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রাচীন এবং প্রথম জরিপ। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রাচীন এবং প্রথম জরিপ বলে পরিচালিত হয়। পরবর্তী সময়ে আমাদের কোন জরিপটা হয়?
এস এর জরিপ, তাই না? সিএস এর জরিপের পরে এস এর জরিপ। আচ্ছা, এই জরিপগুলো আসলে কি মূলত সেটা একটু বলি। এই যে সিএস জরিপ, অর্থাৎ জরিপ মানে একটা রেকর্ড, ঠিক আছে? অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম জরিপ সিএস জরিপ। অর্থাৎ এই সিএস জরিপ মানে প্রাচীনকালে আমাদের জমিগুলা, মনে করেন এগুলো ল্যান্ড, এই ল্যান্ড গুলো আসলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো, বা এইগুলার কোনো কাউন্ট থাকতো না, হিসাব থাকতো না, প্রকৃত মালিককে তার কোনো বৈধতাও কিন্তু থাকতো না, তাই না? ঠিক কিনা? তো যার কারণে ওই সময় প্রাদেশিক সরকার কি করলো, বিভিন্ন জরিপের মাধ্যমে যারা প্রকৃত সম্পত্তির মালিক তাদেরকে একটা নির্ধারিত খতিয়ান বা পর্চাতে তাদের নামগুলো রেকর্ডভুক্ত করতো। এই রেকর্ডভুক্ত হওয়ার কারণে কি হতো, যারা সম্পত্তির প্রকৃত মালিক তাদের মালিকানাকে আইডেন্টিফাই খুব সহজেই করা যেত, কারণ ওই খতিয়ানের মধ্যে তাদের দাগ নম্বর থাকতো। আর ওই দাগ নম্বরে তারা কি করতো, খাজনা দিত, এবং এই খাজনা দেওয়ার মাধ্যমে তারা তারা জমির মালিকানা যেমন স্ট্রং থাকতো, এবং তাদের রেকর্ডটা সমুন্নত থাকতো, এবং তাদের মালিকানার অস্তিত্বটা কিন্তু থাকতো। তাহলে আমরা খতিয়ানকে কি বলতে পারি, রেকর্ড বলতে পারি, রেকর্ড অফ রাইটস। ক্লিয়ার? অর্থাৎ আমার যে মালিকানাটা আছে, সম্পত্তির যে মালিক, সেই মালিকানাটা বা মালিকানার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে যে যত্ন সহকারে সংরক্ষণ করা, এটাকেই বলা হয় খতিয়ান। তো বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রাচীন এবং প্রথম জরিপ সেটা সিএস জরিপ, ক্যাডাস্ট্রাল সার্ভে। এই জরিপটা হওয়ার পরে পরবর্তী সময় আমাদের যে একটা জরিপ পরিচালিত হয় সেটা হচ্ছে এস এর জরিপ। আপনারা সবাই জানেন এস এর জরিপটা কোন আইন থেকে এসেছে, অর্থাৎ এসএটি অ্যাক্ট, অর্থাৎ স্যাট অ্যাক্ট অনেকে বলে, এসএটি অ্যাক্ট বলে। এটা 1950 সালের আইন। অর্থাৎ আমাদের দেশে আপনারা জানেন একসময় জমিদারি জমিদারি শাসন ব্যবস্থা চালু ছিল, আপনারা জানেন। হ্যাঁ, জমিদারি শাসন ব্যবস্থা চালু ছিল। এই জমিদারি শাসন ব্যবস্থা চালু ছিল, এটা হচ্ছে যে 1956 থেকে 65 সালের মধ্যে, তাই না? হ্যাঁ, এই জরিপ আপনার হয় 1956 থেকে 65 সালের মধ্যে। 1949 থেকে 1965 সালের মধ্যে, এভাবে দিবেন তাহলে ভালো হবে। তো এই জরিপটা জমিদারি প্রজাস্বত্ব যখন ব্যাপকভাবে জমিদাররা প্রজাদের উপর কি করে, স্টিম রুলার চালায়, অর্থাৎ জমিদাররা প্রজাদের সম্পত্তিগুলো কিন্তু অ্যাটাচমেন্ট করে রাখতো, যার কারণে প্রজারা কি করত, তাদের যে সঠিক মালিকানা এটা থেকে বঞ্চিত হতো, তাই না? তো এই যাতে প্রজারা তাদের মালিকানাটা ফিরে পায়, এই জন্য কি হলো, এই এসএটি অ্যাক্ট, অর্থাৎ এই এসএটি অ্যাক্টের মাধ্যমে স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট, অর্থাৎ প্রজাস্বত্ব আইন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, এই আইনের মাধ্যমে জমিদারি যে প্রজাস্বত্ব এটা কি হলো, বিলুপ্তি হয়ে গেল, তাই তো? জমিদারি প্রজাস্বত্ব বিলুপ্তি হয়ে গেল। এই জমিদারি প্রজাস্বত্ব বিলুপ্তি হওয়ার সাথে সাথে, ঠিক আছে, আচ্ছা 1 সেকেন্ড আপনার একটু লাইনে থাকেন। আচ্ছা, যাই হোক, এই জমিদারি প্রজাস্বত্ব বিলুপ্ত হওয়ার সাথে সাথে কি হলো, যে এই যে প্রজাদের যে জমিগুলা স্ক্যাটার্ড অবস্থায় পড়ে থাকলো, স্ক্যাটার্ড মানে বিচ্ছিন্ন ভাবে পড়ে থাকলো। কারণ এতদিনে এই জমি ভোগ দখল করেছে কারা, আলাউদ্দিন ভাই? এসে যখন জরিপ হলো, এই জরিপের পূর্বে প্রজাদের সম্পত্তিগুলো কারা ব্যবহার করতো বলেন তো? কে বলবে? মাহবুব ভাই, কারা ব্যবহার করতো বলেন? এই জমিগুলো কারা ব্যবহার করতো, জমিদাররা নাকি? জমিদাররা ব্যবহার করতো, হ্যাঁ, জমিদারের মূল জমি ছিল। রেসপন্স করব, এই জমিগুলো ব্যবহার করতো কারা? জমিদাররা। তাহলে এই যে জমিদাররা যখন বিলুপ্তি হয়ে গেল, জমিদারি প্রজাস্বত্ব যখন বিলুপ্তি হয়ে গেল, তখন কি হলো, যে এই সম্পত্তিগুলো স্ক্যাটার্ড অবস্থায় পড়ে থাকলো, তাই তো? বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকলো। তো ওই সময় প্রাদেশিক সরকার কি বললো, কি মনে করলো, যে এই যে জমিগুলো যেহেতু প্রজাদের জমি স্ক্যাটার্ড অবস্থায় পড়ে থাকলো, এই জমিগুলোকে এক করা দরকার কিনা, এই জমিগুলো সংরক্ষণ করার দরকার কিনা, বা এই জমিগুলো যথাযথ যারা মালিক তাদেরকে ফেরত দেওয়ার দরকার কিনা, ঠিক কিনা? তো এই প্রয়োজনীয়তা অনুভব করার ফলে ইন দা মিন টাইম কি হলো, যে পরবর্তী যে জরিপ পরিচালিত হলো, এই জরিপটাকে আমরা বলছি এস এ জরিপ। ক্লিয়ার? তাহলে এস এ জরিপের ইতিহাস কি আমরা বুঝলাম, এটাকে আমরা বলছি এস জরিপ। এই এস জরিপের মাধ্যমে যারা প্রজা ছিল তারা কি করলো, তাদের জমিগুলো ফেরত পাইলো, কাদের কাছ থেকে? জমিদারদের কাছ থেকে। ঠিক আছে, ওকে। তো এই এস এর জরিপের পরে পরবর্তীতে আমাদের যে জরিপটা হয় সেটা হচ্ছে আর এস জরিপ। ঠিক আছে, এটা হচ্ছে আর এস জরিপ। ঠিক আছে,
অর্থাৎ এটাকে বলবো আমরা রিভিশনাল সার্ভে। আরএস মানে কি? রিভিশনাল সার্ভে, ঠিক আছে? তো এই রিভিশনাল সার্ভে কেন বলবো? যে এটা একটা বিষয় আছে যে দেখেন, এস এর জরিপটা যখন পরিচালিত হয় তখন আমি বললাম যে জমিদারি প্রজাস্বত্ব যখন বিলুপ্ত হয় খুব দ্রুত সময়ের মধ্যে এস এর জরিপটা পরিচালিত হয়। আর আমি আগেও বলেছি যে এস এর যেই কাজটা আসলে খুব দ্রুত সময় হয় বা নিষ্পত্তি হয় বা পরিচালিত হয় সেই কাজে তো ভুল ভ্রান্তি হয়, ঠিক কিনা? হয় কিনা বলেন? যে কাজটা দ্রুত হবে সেই কাজে কি ভুল থাকতে পারে কিনা, ত্রুটি জি থাকতে স্যার, পারে? থাকতে পারে। থাকবে, হ্যাঁ। তাহলে এস এর জরিপটাও কিন্তু মোটামুটি কিছু ভুল ছিল যেটা জনসাধারণের মনে আস্থা ছিল না। প্রতি সময় এস এর জরিপের 50 বছর পরে আরেকটা জরিপ পরিচালিত হয়, সেটা কিন্তু আমি বলছি আরএস জরিপ অর্থাৎ রিভিশনাল সার্ভে। অর্থাৎ এই জরিপের মাধ্যমে এস এর জরিপের যেই আহ ভুল ভ্রান্তি ছিল সেইগুলো সমাধান হয়ে গেল এবং যারা প্রকৃত মালিক আরএস তারা কিন্তু ফেরত পাইলো এবং এই রেকর্ডটা খুবই যথাযথভাবে হইলো এবং এই রেকর্ডটা জনগণের উপরে খুবই আস্থার একটা প্রতীক ছিল। তার পরবর্তী পরে আমাদের যে জরিপটা হয় সেটা হচ্ছে বিএস জরিপ, যেটাকে বলছি বাংলাদেশ সার্ভে। এই জরিপটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন নামে হয়, যেমন বিএস জরিপের যে পর্চাটাকে বলা হয় দিয়ারা পর্চা, ঠিক আছে? এটাকে বলে দিয়ারা পর্চা। সিএস যে জরিপের পরে যেই রেকর্ডটা হইলো সেটাকে আমরা বলি সিএস খতিয়ান, তাই না? এস এ জরিপের পরে যে পর্চাটা হইলো আমরা বলি এস এ খতিয়ান। আর এস জরিপের পরে যে পর্চাটা হইলো আর এস খতিয়ান এবং বিএস জরিপের পরে যে পর্চাটা হইলো সেটাকে আমরা বলি বিএস খতিয়ান অথবা দিয়ারা খতিয়ান, ঠিক আছে? আপনারা যে নামেই বলেন না কেন, বিএস বা দিয়ারা খতিয়ান। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আমরা লিগ্যাল ভেটিং এ যেতে চাইলে বা মানে লিগ্যাল ভেটিং করতে গেলে সবার আগে আমি আগেও বলছি, যারা পুরাতন আছেন হয়তো বা আপনারা এই বিষয়গুলো জানেন, হয়তো বা মনে হচ্ছে রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন যেহেতু এটা লিগ্যাল ভেটিং কোর্স আপনাদের কিন্তু ওই প্রথম থেকেই আসতে হবে। কারণ যারা খতিয়ান গুলো চিনবে না বা বুঝবে না বা দলিল গুলো চিনবে না বুঝবে না তারা কিন্তু লিগ্যাল ভেটিং করতে পারবে না। এই জন্য আমার যারা পুরাতন স্টুডেন্ট আছেন আপনারা পারলেও একটু ধৈর্য ধরে থাকতে হবে যতক্ষণ না লিগ্যাল ভেটিং পর্যন্ত আসতেছি, অর্থাৎ এইটুকু আপনাদের যতক্ষণ না পর্যন্ত শেষ হবে আপনাদের কিন্তু ওইটুকু ধৈর্য ধরতেই হবে এবং এটা আপনাদের রিভিশন হয়ে যাচ্ছে আমি মনে করি। ওকে, এখন আমি বলেছিলাম, তো যাই হোক, এখন আর এস, এস এ, বিএস এবং দিয়ারা খতিয়ান এইগুলা আমরা আসলে একটু চেনার চেষ্টা করব যে আর এস কেমন দেখতে, সিএস দা কেমন দেখতে, এস এ কেমন দেখতে, বিএস কেমন দেখতে, দিয়ারা কেমন দেখতে। এখন আমরা যারা আজকের ক্লাসে উপস্থিত আছি আপনারা একটু রেসপন্স করেন, সিএস থেকে বিএস পর্যন্ত খতিয়ান আপনারা সবাই মানে কারা কারা চিনি না একটু একটু বলি। যারা চিনি তারা একটু চুপ মেরে থেকে, যারা চিনি না একটু বলেন, নিজ দায়িত্বে বলবেন যে সিএস থেকে বিএস পর্চা পর্যন্ত আমরা কারা চিনি না, পর্চাগুলো কেমন দেখতে বা কিভাবে চিনবো, কারা চিনি না একটু বলেন তো, রেসপন্স করি। আমি নাম ধরে বলতে পারবো না, আপনারা নিজেরাই উইলিংলি বলেন, কোনো সমস্যা নাই, বলেন। যদি আপনারা রেসপন্স না করেন তাহলে আমি বুঝে নিব যে আপনারা সবাই বোঝেন, তাহলে কিন্তু আমি আর পর্চাগুলো দেখাবো না, ঠিক আছে? এইগুলো আলোচনা করব না, আমি সামনে এগিয়ে যাব কিন্তু। তার মানে আমরা যারা আছি তারা কি সবাই এই পর্চাগুলো চিনি? ক্লাসে আমি বলেছি কথা বলতে হবে, কিন্তু কথা না বলার কোনো বিকল্প নাই, ক্লাসে কথা বলতে হবে সবাই। আমি বলি আপনারা কেউ এসএমএস করবেন না, ক্লাসে কথা বলবেন, ঠিক আছে? আমি আপনাদের জন্য ফ্রি অ্যাক্সেস করে দিয়েছি। তো আমরা কারা কারা বুঝি না খতিয়ান গুলো একটু রেসপন্স প্লিজ। যদি না হয় তাহলে আমি কিন্তু সামনে আগাবো। আমরা কি সবাই খতিয়ান গুলো চিনি কিনা? চিনি স্যার। চিনি, তার মানে যেহেতু সবাই বলতেছে, রেসপন্স কেউ কিন্তু করে নাই, এসএমএস দিলে হবে না, মুখে বলতে হবে, তার মানে আমরা সবাই কিন্তু পর্চাগুলো চিনি। তাহলে আর পর্চাগুলো আমি আর দেখাইলাম না। এখন আমি বলেছিলাম যে এই পর্চা থেকে আমাদের খতিয়ানের মানে সম্পত্তির অংশগুলো বের করতে হবে। খতিয়ানের অংশগুলো বের করতে গেলে পদ্ধতি কয়টা বলেন তো? পদ্ধতি কয়টা? দুইটা পদ্ধতি, তাই না? পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে
প্রাচীন পদ্ধতি, একটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, আর 2 নম্বরটা কি? আধুনিক পদ্ধতি। ঠিক আছে, একটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। ক্লিয়ার? এখন প্রাচীন এবং আধুনিক পদ্ধতি কোন কোন খতিয়ানের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? প্রশ্ন হচ্ছে এটা। আপনারা সবাই জানেন হয়তো বা অনেকে, যে এই যে সিএস থেকে একেবারে এস এ পর্চা থেকে আমরা যখন সম্পত্তির অংশগুলো বের করব, সরি আরএস, এস এন আরএস, সিএস থেকে আরএস পর্যন্ত আমাদের যখন সম্পত্তির অংশটা বের করব, এই অংশটাকে কোন পদ্ধতিতে বের করব আমরা? প্রাচীন পদ্ধতি, তাই না? কোন পদ্ধতিতে বের করব? ক্লাসে রেসপন্স করতে হবে। কোন পদ্ধতি আমার সাথে বলেন? কোন পদ্ধতি প্রাচীন। বলেন? প্রাচীন পদ্ধতি, তাই না? আর এই প্রাচীন পদ্ধতিতে সম্পত্তি যদি আমরা বের করতে গেলে আমাদের ওয়েটা কি বলেন তো? আমাদের সিস্টেমটা কি? কে বলতে পারবেন প্রাচীন পদ্ধতির সিস্টেমটা কি? আমাদের আনা গন্ডা ওই চিহ্নগুলা এই হিসাব জানতে হবে আর কি। আনা পদ্ধতির আমাদের গন্ডা, সিস্টেমটা কি? তিল। প্রাচীন পদ্ধতিতে আমাদের সিস্টেমটা কি বলেন? আনা গন্ডা কড়া ক্রান্তি আনা তিল, গন্ডা তাই না? কড়া ক্রান্তি তিল। আমাদের যে আনা সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আনা গন্ডা, আপনারা যদি এই মেজারমেন্ট গুলো না করতে পারেন কোনো ভেটিং করতে পারবেন না কিন্তু। ঠিক আছে, আমি আবারও বলছি, এই মেজারমেন্ট যদি করতে না পারেন কোনো ভেটিং করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমাদের আনা গন্ডা কড়া ক্রান্তি তিল। ঠিক আছে, আমাদের প্রসেস কি? আনা গন্ডা কড়া ক্রান্তি তিল। ঠিক আছে, এই 5টা মানে সিস্টেমের মাধ্যমে বা অংশের মাধ্যমে আমরা আমাদের সিএস থেকে আরএস পর্যন্ত সম্পত্তির মেজারমেন্টটা করতে পারবো। সিএস থেকে আরএস পর্যন্ত সম্পত্তির মেজারমেন্টটা করতে পারবো। এখন আনা কি, গন্ডা কি, কড়া কি, ক্রান্তি কি, তিল কি, তো এই বিষয়গুলো কি আমরা জানি সবাই? আমরা জানি কিনা? যারা নতুন আছেন তারা একটু কথা বলেন যে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল সম্পর্কে আমরা জানি কিনা। নতুনদের উদ্দেশ্য করে বলতে আপনারা একটু রেসপন্স করেন যারা নতুন আছেন। জি ভাইয়া, একটু বললে ভালো হতো। আচ্ছা, তো এই কথাগুলো তো বলতে হবে ভাইয়া, তাই না? না বললে আমরা বুঝবো কিভাবে বলেন তো? তো এখন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আনা, আনাটা কেমন? এই যে দেখেন, এটা কিন্তু 1 আনা। দেখেন 1 আনা, ঠিক আছে? 1 আনা, ঠিক আছে? দেখেন আমি লিখছি শিটের, আপনাদেরকে কিন্তু লেকচার শিট দিয়ে দিব, সমস্যা নাই। এটা 2 আনা। আমি কিভাবে লিখছি দেখেন, 2টা যখন একটু বড় গোল আকারে হয়ে যাবে 9-এর মতো, এটা হচ্ছে 3 আনা। জাস্ট উপর থেকে নিচে একটা দাগ, সিঙ্গেল দাগ, এটা হচ্ছে 4 আনা। তারপরে এই 4 আনার সাথে যদি 1 আনা যোগ করি তাহলে হয়ে যাবে তাহলে 5 আনা। 4 আনার সাথে এই 2 আনা যোগ করলে হয়ে যাবে 6 আনা। 4 আনার সাথে এই 3 আনা যোগ করলে হয় 7 আনা। ক্লিয়ার? এই 7 আনা পর্যন্ত কি বুঝতে পেরেছি আমরা? আমি কি আবার বলবো? আমার মনে হয় যে আপনাদেরকে বোঝাতে পারছে না, জি অথবা জি, আমার বুঝতে পেরেছি। ক্লাসে আপনারা মজা পাচ্ছেন না, এই জন্য আপনারা চুপ মেরে আছেন, তাই না? আমি আমাদের যতটুকু বলেন, আমরা তো আমাদেরকে তো নিষেধ করছেন পুরাতনদের বলতে, আমি এই জন্য আমি আমরা নতুন, আচ্ছা, পুরাতনরাও রেসপন্স করবেন, যদি পারেন রেসপন্স করবেন, কারণ নতুনরা ইন্সপায়ার্ড হচ্ছে না। আপনারা তো জানেন বলে এই জন্য নতুনরা ইন্সপায়ার্ড করতে হবে, কারণ শিখতে হবে। ঠিক আছে, না শিখে ক্লাস থেকে বের হওয়া যাবে না, শিখতেই হবে। আমরা ভেটিং পারবো না এটা কোনো কথা হইলো বলেন তো? এই ভেটিংটার জন্য আমি আমি আপনাদেরকে বলি, আপনারা যারা কোর্ট প্র্যাকটিস করেন বা ল্যান্ডের কাজ করেন, এই ভেটিং শেখার জন্য বছরের পর বছর লেগে যায়, সিনিয়ররা কিন্তু শেখায় না। ঠিক আছে, আবার যারা আমরা ল্যান্ডের কাজ করি, বাইরে জমি কেনা বেচার কাজ করি বা আমাদের ফ্যামিলির কাজ করি, এই ল্যান্ডের ভেটিং এর কাজটা বা এই সম্পত্তির অংশগুলো বের করার এই বিষয়গুলো আমরা যে কোনো সিনিয়রের কাছে গেলে বা যে কোনো ব্যক্তির কাছে গেলে আমাদেরকে অনেক সময় নেয়, অনেক টাকা নেয়, অনেক সময় নেয়, তারপরেও ভালো করে শেখায় না।
কিন্তু আপনারা দেখেন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যদি ক্লাসে ঠিকঠাক মতো আসেন, এই 8টা ক্লাসের মধ্যেই আপনারা কিন্তু ভেটিং গুলো কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র আপনাদের মানে ডিটারমিনেশন থাকা লাগবে। আর যারা ল্যান্ডের ক্লাস করেছে তারা খুবই ভালো করে জানে যে এখানে কিভাবে পড়ানো হয়, তারা খুবই ভালো করে জানে। তো তাদের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমাদের কোর্স কখনো বন্ধ হয় না, আমাদের ক্লাস কখনোই বন্ধ হয় না। যারা কোর্সে অনেকের মাঝে একটা ভীতি থাকে যে অনলাইন কোর্স একবার শুরু হলে নাকি বন্ধ হয়। আমাদের এখানে কি আলাউদ্দিন ভাই কোর্স কি কখনো বন্ধ হয়েছে? আলাউদ্দিন ভাই, হ্যাঁ, না স্যার, ক্লাস কখনো কি কখনো ক্লাস বন্ধ হয় কি নাই। ক্লাস কি কখনো বন্ধ হয়েছে? শাহরিয়ার ভাই, মাহবুব ভাই, ক্লাস কি বন্ধ হয়েছে? বলেন তো না আপনাদের ভাই কোর্স। বন্ধ, না ভাই বন্ধ না হয় নাই। স্যার। তো আপনাদের ক্লাস কখনোই বন্ধ হবে না। আপনারা যেই কোর্সেই আপনারা এই লিগ্যাল স্টাডি অ্যাডমিশন নেন না কেন, আপনাদের কোনোভাবেই আপনারা ডিপ্রাইভ হবেন না ইনশাল্লাহ। ঠিক আছে? তো এটাই আর কি। আর হচ্ছে মাহবুব ভাই, আমি আপনার অর্ডারটা দেখেছিলাম বুঝছেন, কিন্তু আপনাকে রেসপন্স করতে পারিনি। আপনি একটু কালকে আমাকে ফোন দিন 11টার সময়। আপনার এই বিষয়ে আপনার সাথে আমি আপনার পরামর্শ দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আমি আছে একটু ভাই। ফ্যামিলিগত সমস্যার জন্য আমি আপনাকে রেসপন্স করতে পারি নাই, আপনি আমাকে নক দিন। আপনার অর্ডারটা দেখেছি, যাই হোক। তাহলে কোনে দিয়েই করবো, নক করবো। আপনি আমাকে আহ, কালকে কালকে এই সময় ফোন দিন। কালকে আমি পড়াবো না, কালকে এই সময় ফোন দিন 9টার পরে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে। তাহলে 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, 5 আনা, 6 আনা, 7 আনা, এই 7 আনা পর্যন্ত আমরা যারা নতুন আছি আমরা বুঝতে পেরেছি কিনা, না হলে আমি আবার লিখে দেখাবো। বলেন তো, 7 আনা পর্যন্ত আমরা কি লিখতে পারবো? যারা নতুন আছে প্লিজ জি রেসপন্স। জি আমি আবার লিখে জি দেখাবো, ভাইয়া, বুঝতে সমস্যা নেই। পেরেছি। বুঝতে পেরেছি? আচ্ছা, জি জি। তাহলে এবার 8 আনায় চলে যাই। দেখেন তো, 4 আর 4 যদি যোগ করি তাহলে 8 আনা হয় কিনা? হবে? তো এটা 4 আনা, এটা 4 আনা, 4 4 যোগ করলাম 8 আনা। ঠিক আছে? এবার 8 আনার সাথে যদি 2 আনা যোগ করি তাহলে হবে 10 আনা। 8 আনার সাথে 3 আনা যোগ করলে হয়ে যাবে 11 আনা। এই 11 আনা পর্যন্ত আমরা কি বুঝেছি কিনা? 8 আনা, 9 আনা তো লেখে নাই তাই না? সরি, এই 8 আনার সাথে যদি 1 আনা যোগ করি তাহলে কি 9 আনা হয়ে যাবে। 8 আনার সাথে 1 আনা যোগ করলে 9 আনা হবে। তাহলে 8 9 10 11, বুঝতে সমস্যা? 11 আনা পর্যন্ত কি লিখতে পারবো? পারবো ভাইয়া। আমরা আমরা যারা নতুন আছি ভয়ের কোনো কারণ নাই, মূল ক্লাসে এই বিষয়গুলো আমি কিন্তু আরো দেখাবো, কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কোনো কারণ নাই, বুঝছেন? কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে জানতেই হবে, না জানলে কিন্তু বেটিং পারবেন না। তাহলে 11 আনা পর্যন্ত যদি আমরা পারি, তাহলে 12 আনাটা লেখার সিস্টেমটা কি দেখেন। আমি এর আগে বলেছিলাম যে বাংলায় দ লিখি আমরা, দ একারে দ মানে দাদা, তাই না? তো এই যে দ, এই দটা আমরা যদি একটা দ কেটে দিই, আমরা জাস্ট শুধু দ লিখলাম। দেখেন, এই যে দ লিখলাম, দ এর উপর একটা মাত্রা থাকলো, তাই না? মাত্রা। তো আমরা এই মাত্রাটা যদি উঠাই দিই তাহলে এটা কিন্তু 12 আনা। অর্থাৎ 12 আনা লিখতে গেলে আমাদের উপরে একটা দাগ, এই যে দ এর মতো, এটা হচ্ছে 12 আনা। ক্লিয়ার? অর্থাৎ দ এর মাত্রাটা শুধু আমরা উঠাই দিব, তাহলে হয়ে যাবে 12 আনা। ক্লিয়ার? এই যে দ লিখলাম, দ, এই দ এর মাত্রাটা উঠাই যদি দিই তাহলে হয়ে যাবে আমাদের কত? 12 আনা। ক্লিয়ার? এবার 12 আনার থেকে যদি আমরা 13 আনা লিখতে চাই তাহলে 12 আনা যোগ 1 আনা ইজিক্যাল টু 13 আনা। ওকে। এবার আমরা যদি 14 আনা লিখতে চাই তাহলে 12 আনার সাথে 2 আনা যোগ করলে 14 আনা। 12 আনার সাথে 3 আনা যোগ করলে হয়ে যাবে 15 আনা। ঠিক আছে? এই 15 আনা পর্যন্ত আমরা কি সবাই লিখতে পারবো বা বুঝতে পারবো? সবাই পারবো? হ্যাঁ যদি পারবো। পারি যদি পারি তাহলে আমরা 16 আনাটা দেখি। 16 আনা একেবারেই সোজা। দেখেন, 16 আনা জাস্ট 1 এর নিচে একটা দাগ দিলাম। অর্থাৎ এই 16 আনা মানে সম্পূর্ণ সম্পত্তি। 16 আনা মানে কি? সম্পূর্ণ সম্পত্তি।
ষোলো আনা মানে সম্পূর্ণ সম্পত্তি বা পুরা সম্পত্তি, তাই না? তো আমরা আহ সম্পত্তির যখন হিসাব করি তাহলে খতিয়ানের মধ্যে সর্বশেষে এভাবে লেখা থাকে, জমির হিসাব টিসাব দেওয়ার পরে শেষে কিন্তু এভাবে থাকে এক। অর্থাৎ এই পুরা সম্পত্তি, যতগুলো সম্পত্তি আলোচনা করেছি তার নিচে এইভাবে এক দেওয়া থাকবে, মানে ষোলো আনা সম্পত্তি মানে পুরা সম্পত্তি। ঠিক আছে, ক্লিয়ার? আর ষোলো আনা সম্পত্তি মানে আমাদের পুরা সম্পত্তি। ঠিক আছে, ষোলো আনা মানে আমাদের পুরা সম্পত্তি। বুঝি না ভাইয়া। আচ্ছা, যে বুঝতেছেন না একটু আমার সাথে কথা বলেন। কোন জায়গাতে বোঝেন নাই আপনারা SMS না করে প্লিজ কথা বলেন। আপনার নাম পরিচয়টা দেন আগে। যে বুঝতেছি না একটু আপনার নামটা জানাবেন। ভাইয়া টেক্সট আগে দিছিলাম, এটা এখন পড়ছেন আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন কি বুঝতে পারছেন? জি জি, এখন বুঝতে পারছি। আচ্ছা, আপনার নামটা কি মানে বোঝা যাচ্ছে না। আমার নাম হচ্ছে সাব্বির। সাব্বির ভাই, IM লেখা জি আছে জি। তো। তো এটা হচ্ছে আপনারা আপনাদের সবার যে নাম, এই নামগুলো আপনারা কিন্তু নিজস্ব নাম লিখবেন, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তাহলে দেখেন, তাহলে আমরা এক থেকে একদম 16 আনা পর্যন্ত আমরা তো লিখতে পারলাম। তো আমাদের পরে সিকোয়েন্সটা কি ছিল আনার পরে, বলেন তো? আনার পরে গন্ডা। গন্ডা ছিল, তাই না? আনার পরে গন্ডা, এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তীর, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। গন্ডা লিখতে গেলে জাস্ট 1 2 3 4 এভাবে 20 পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যায় এটা হচ্ছে যে অঙ্কে লিখতে হয়, অঙ্কে 1 থেকে 20 পর্যন্ত এটাকে গন্ডা বলে। ঠিক আছে, তা গন্ডার পরে আমাদের চিহ্নটা কি ছিল? কড়া। কড়া। তাহলে কড়া লেখার স্টাইলটা কি বা সিস্টেমটা কি? জাস্ট এই যে এইটা 1 কড়া, এইটা 2 কড়া, এইটা হচ্ছে 3 কড়া। দেখেন, এটা আনাই যদি হিসাব করতাম এটা কিন্তু হতো 4 আনা। এটা যদি আনাই হিসাব করতাম এটা হচ্ছে 8 আনা। আনা হিসাব করলে এটা হচ্ছে 12 আনা। কিন্তু এইগুলা যদি কড়াই যদি হিসাব করি তাহলে 1 কড়া, 2 কড়া, 3 কড়া। ঠিক আছে, সংখ্যা দেখতে একই রকম, কিন্তু কোনটা আনা হবে, কোনটা আবার কড়া হবে। ক্লিয়ার? তারপর দেখেন ক্রান্তি। ক্রান্তি কেমন? জাস্ট এরকম, এই যে 1 ক্রান্তি, 2 ক্রান্তি। ঠিক আছে, আমি আবার লিখে দেখাচ্ছি। 1 ক্রান্তি, 2 ক্রান্তি, এগুলো ক্রান্তি। হ্যাঁ, বাম দিকে ইয়ে করা, 1 ক্রান্তি, 2 ক্রান্তি, 2 ক্রান্তি পর্যন্ত লিখতে পারবেন। তারপরে আমরা ফাইনালি যেটা লিখবো তিল, আমাদের লাগবে তিল। তিল, তিল ওইরকম গন্ডার মতো 1 2 3 এভাবে 20 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের সিকোয়েন্সটা, জি বলেন। ক্রান্তি যেটা, ওইটা একটু ক্লিয়ার হয়নি। ক্রান্তি ক্লিয়ার হয়নি? দেখেন ক্রান্তিটা দেখেন, এই যে দেখছেন কোন দিকে আমি দিলাম? 1 ক্রান্তি। দেখেন 1 ক্রান্তি, 1 ক্রান্তি বাম দিকে 1 ক্রান্তি, আর 1 ক্রান্তির সাথে আর 1 ক্রান্তি যোগ করলে 2 ক্রান্তি। তো আপনি 2 ক্রান্তি পর্যন্ত সর্বোচ্চ লিখতে পারবেন, 3 ক্রান্তি লিখতে পারবেন না। তারপরে কি তিল, তিল 1 থেকে 2 থেকে এভাবে 20 পর্যন্ত, এটাকে আমরা তিল বলছি। ওকে, তাহলে আমাদের সিকোয়েন্সটা কি ছিল আমরা একবার বলি। প্রথম সিকোয়েন্সটা কি ছিল? এই সিকোয়েন্সের বাইরে কিন্তু যেতে পারবো না আমরা হিসাব করার সময়, আনা, তাই না? তারপরে কি ছিল? গন্ডা। তারপরে কি ছিল? ক্রান্তি, তিল। ক্রান্তি, তীর। অর্থাৎ আমরা এই সিকোয়েন্সের বাইরে চেষ্টা করলেও কিন্তু যেতে পারবো না, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল। ওকে, তো আমরা এই বিষয়গুলো জানতে পারলাম মোটামুটি। এখন আমি আরেকটা সূত্র ল্যান্ড ম্যানেজমেন্ট ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে সম্পত্তি ভাগ করতে গেলে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল এই সংখ্যাগুলো চিনতে হবে। পাশাপাশি 2টা সূত্র কিন্তু আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। যারা নতুন তারা নোট করে ফেলেন যে আমাদের প্রথম সূত্র 1
ক্রান্তি, এক ক্রান্তি ইজিক্যাল টু কত তিল? 20 তিল। এক কড়া ইজিক্যাল টু কত? 3 ক্রান্তি। এক ক্রান্তি ইজিক্যাল টু 20 তিল, এক কড়া ইজিক্যাল টু 3 ক্রান্তি। লিখেছি আমরা, মুছে দিলাম তাহলে। এবার এক গন্ডা ইজিক্যাল টু 4 কড়া। ঠিক আছে, এক গন্ডা ইজিক্যাল টু 4 কড়া। তারপরে এক আনা ইজিক্যাল টু 20 গন্ডা। এক আনা ইজিক্যাল টু 20 গন্ডা এবং পূর্ণ সম্পত্তি ইজিক্যাল টু 16 আনা, মানে পূর্ণ সম্পত্তি। পূর্ণ সম্পত্তি ইজিক্যাল টু 16 আনা। ঠিক আছে, এক গন্ডা ইজিক্যাল টু 4 কড়া, এক আনা ইজিক্যাল টু 20 গন্ডা, পূর্ণ সম্পত্তি ইজিক্যাল টু 16 আনা। তো এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এক ক্রান্তি সমান কত তিল? বলেন বলেন। 20 তিল। 20 তিল। এক কড়া সমান কত ক্রান্তি? 3 ক্রান্তি। 3 ক্রান্তি। এক গন্ডা সমান কত কড়া? 4 কড়া। এক আনা সমান কত গন্ডা? 20 পূর্ণ গন্ডা। সম্পত্তি সমান কত আনা? না। 16 আনা। এবার এই যে 16 আনার একটা সূত্র শিখিয়েছিলাম, মনে আছে? 16 আনার একটা সূত্র শিখিয়েছিলাম যে 16 আনা যদি আমি গন্ডায় কনভার্ট করি, তাহলে 16 আনা সমান কত গন্ডা? 320 গন্ডা। 16 আনা 16 আনা যদি কড়াই কনভার্ট করি, তাহলে 16 আনা সমান কত কড়া? 1280 করা। 16 আনা যদি ক্রান্তিতে কনভার্ট করি, তাহলে 16 আনা সমান কত ক্রান্তি? 3840 ক্রান্তি, তাই তো? এই 16 আনা যদি আমি তিলে কনভার্ট করি, 16 আনা সমান কত তিল? 73800 তিল। 73,800 তিল। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটাকে আমি ভেঙে দেখাই দিব কিভাবে 320 হলো, 1280 হলো, 3840 হলো, 77800 হলো। এটা কি ভেঙে দেখাবো? যারা নতুন তারা রেসপন্স করেন। ভেঙে দেখানোর কি দরকার জি আছে? জি জি ভাই, একটু যদি ভেঙে দেখাইতেন। আচ্ছা, তার রেসপন্স করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু ভেঙে দেখাই। দেখেন, আমাদের মোট সম্পত্তি কত বলেন তো? 16 আনা। 16 আনা। 16 আনা। যারা নতুন রেসপন্স করেন 16 আনা। এবার দেখেন গুণ চিহ্ন দিই। আমরা একটা সূত্র পড়লাম একটু আগে, এক আনা সমান কত গন্ডা? বলেন। 20 গন্ডা। এক আনা সমান 20 ঘন্টা না? 20 ঘন্টা জি। তাহলে 16-র সাথে যদি 20 গুণন করি, তাহলে কত আসে দেখেন তো? 320 আসলো? 320 কি আসলো? জি প্রশ্ন কে 320। করেছিল? সাব্বির ভাই। সাব্বির ভাই কি কোশ্চেন করেছিলেন? জি 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 তাহলে আমি বলেছিলাম 16 আনা সমান 320 ঘন্টা। তাহলে 16 আনা সমান 320 ঘন্টা। এটা কি প্রুভ হলো সাব্বির ভাই? জি ভাইয়া, হয়ে গেছে জি। আচ্ছা, তাহলে এবার 320 আমি লিখলাম, 320 গুণ। ঠিক আছে, এবার আমরা কিসে কনভার্ট করব বলেন তো? কড়াই গন্ডা। কনভার্ট করবো। এটা কড়া, তাই না? 16 আনা সমান কত কড়া সেটা বের করব। তাহলে 1 ঘন্টা সমান কত কড়া? সূত্র পড়লাম, 4 কড়া না? তাহলে এই 1 ঘন্টা সমান 4 করা। তাহলে 320 এর সাথে যদি 4 গুণ করি, তাহলে হবে 1280। সাব্বির ভাই দেখেন তো, 16 আনা সমান 1280 করা প্রমাণ হলো কিনা? মিললো কিনা? মিলছে? জি ভাইয়া, বুঝতে পারছি এখন ব্যাপারটা। আচ্ছা, মানে তাহলে সবগুলো হচ্ছে আবার আমি গুণ দিয়ে করবো এভাবে, তাই তো? হ্যাঁ, আবার এই যে 1280 লিখলাম গুণ। তো আমরা সূত্র পড়েছিলাম এক কড়া সমান 3 ক্রান্তি। তাহলে 1280-র সাথে 3 গুণ করলে হয় 3840। তাহলে দেখেন তো সাব্বির ভাই, প্রমাণিত হলো কিনা যে 16 আনা সমান 3840 ক্রান্তি? হলো কিনা? জি ভাইয়া। উপরে আপনি যেটা বললেন না যে এক কান্তি সমান হচ্ছে 20 তিল, এক কড়া সমান হচ্ছে 3 কান্তি, মানে এটাকে আমি সিকোয়েন্সি ভাবে হচ্ছে মুখস্থ রাখবো, তাই তো? সিকোয়েন্সে মুখস্থ রাখার দরকার নেই। যে উল্টো পাল্টা রাখলেও সমস্যা নাই, আপনার আচ্ছা মনে আচ্ছা। রাখলেই হলো। কিন্তু আপনাদের আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এই সিকোয়েন্সটা মনে রাখতে হলো।
না হলে আপনার আচ্ছা সম্পত্তি আচ্ছা বের করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা এবার আচ্ছা আমরা তিল বের করব। আমাদের সর্বশেষ কত হলো? ক্রান্তি 3840। 3840-এর সাথে আমরা কি করব? এক ক্রান্তি সমান কত তিল? 20 তিল, তাই না? তাহলে 3840-এর সাথে 20 গুণ করলে হয় ৭৬,৮০০। তাহলে দেখেন সাব্বির ভাই, প্রমাণ হলো কিনা যে পূর্ণ সম্পত্তি সমান ৭৬,৮০০ তিল হয়েছে? জি ভাইয়া, জি জি। আমি মনে হয় খুব দ্রুত বলে ফেলছি, তাই না? না, ঠিক আছে। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? দেখেন, এই ক্লাসগুলো একটু লং ক্লাস হয়, তো যদি আমি আস্তে বলি বা একটু ধীরে ধীরে বলি তাহলে হয়তো বা ক্লাসগুলো আপনাদের শেষ করতে গেলে আপনাদের খুবই মানে বিরক্তি লাগবে, তাই না? এই জন্য আমি ক্লাসে কম কথা বলে ক্লাসটা বেশি টানার চেষ্টা করি অলওয়েজ। তো আমার এই বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিনা বা বুঝতে সমস্যা হচ্ছে কিনা এটা পরামর্শ দেওয়ার দায়িত্ব আপনারা স্টুডেন্ট যারা আছেন। মানে আপনাদের যদি এটা মনে হয় যে বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনারা যারা নতুন আছেন, পুরাতন আছেন, তারা অবশ্যই আমাকে পরামর্শ যদি দেন, আমি আরো স্লো যাব, আরো সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বাট আপনারা যদি চুপ মেরে থাকেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা আদৌ বুঝতেছেন কিনা, ঠিক আছে? তাহলে আমরা আনাগন্ডা কড়া ক্রান্তির যেই লেখার যে সিস্টেম বা ধরন এটা জানলাম, মাঝখানে আমরা কিছু সূত্র শিখলাম এবং ১৬ আনা সম্পত্তির সূত্রটাও কিন্তু আমরা শিখলাম। তো এইবার আপনাদের একটা টেস্ট হয়ে যাক। আমি আজকে কিন্তু ভেটিং দেখাবো একটা, ঠিক আছে? এবং আপনাদের লেকচার শিটটা এখনই দেখাই দিব, লেকচারে কোন কোন বিষয়গুলো আছে আজকে। তো তার আগে আমি আপনাদেরকে একটা সম্পত্তির পরিমাণ বের করতে দিই যারা পুরাতন আছেন। মনে করেন যে সাব্বির ভাই, যে আপনার বাবা RS রেকর্ডীয় মালিক। সাব্বির ভাই শুনতে পাচ্ছেন কিনা? আপনার বাবা মনে করেন RS রেকর্ডীয় মালিক, আপনার বাবা একটা সম্পত্তির মালিক, ঠিক আছে? তো আপনার বাবার, সাব্বির ভাই শুনতে পাচ্ছেন কিনা? আপনার জি জি বাবার জি, শুনতে পাচ্ছি। আপনার বাবার খতিয়ান নাম্বার 50 মনে করেন, ঠিক আছে? তো দাগ নাম্বার মনে করেন যে 42 বা 20-50। আপনার খতিয়ানে আপনার বাবা 20-50 দাগে জমির মালিক বা খাচ্ছে, খতিয়ান নাম্বার 50। এখন আপনার বাবা বলতে পারে যে তুমি তো ল্যান্ডের কাজ পারো, তাহলে তুমি আমার আসলে অ্যাকচুয়ালি যে আমি সম্পত্তি কতটুকু আমার খতিয়ানে কতটুকু সম্পত্তি আছে এটা একটু বের করে দাও। বা যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো ব্যক্তি আপনার কাছে বলতে পারে যে খতিয়ানে আমার সম্পত্তি কতটুকু আছে বের করে দাও। বা আপনি যখন সম্পত্তি পারচেস করতে চাবেন, তখনও কিন্তু যার কাছ থেকে কিনবেন তার খতিয়ান দেখবেন, সে সম্পত্তি সে কতটুকু অংশ মালিক। তো এইটা প্রয়োজন কিনা বলেন, সবার জানার দরকার আছে না? খতিয়ানে সে অ্যাকচুয়ালি কতটুকু সম্পত্তির মালিক। তো এটা যদি জানতে হয়, তাহলে ধরেন যে আমাদের কাছে যেই ব্যক্তি এসেছে তার খতিয়ান নম্বর 50, দাগ নম্বর 20-50। এখন আমি একটা হিস্সা দিচ্ছি, যে একটা হিস্সায় মালিক, একটু আগে যেগুলো আলোচনা করলাম। এই যে হিস্সা দিলাম, আনাগন্ডা কড়াক্রান্তি তিলের যে হিস্সা দিলাম, আনাগন্ডা কড়াক্রান্তি তিলের যে হিসাবটা দিলাম, এই অংশে মনে করেন মিস্টার এক্স একজন ব্যক্তি আপনাদের কাছে আসছে, মিস্টার এক্স, যার খতিয়ান নম্বর 50, দাগ নম্বর 20-51, যার সম্পত্তির হিস্সাটা এইটা, ঠিক আছে? সম্পত্তির হিস্সা এটা। এখন অ্যাকচুয়ালি তার সম্পত্তির পরিমাণটা কত বের করতে হবে, তার সম্পত্তির পরিমাণটা আমরা বের করব। এবং আমাকে কে সাহায্য করবে? আমি এটা বের করে দেখাবো। পুরাতনদের মধ্যে কে সাহায্য করবে বলেন, কে আসবে? আমি করবো স্যার। কে? পাবেল, আসেন। এই দেখছেন, সৎ সাহস থাকা লাগবে। পাবেল কিন্তু আমার এলাকার ছেলে, হ্যাঁ, খুবই অ্যাক্টিভ ছেলে। আচ্ছা, তো আমরা হিসাতে এখানে কত আনা লিখছে? 12 গন্ডা, 12 আনা, 16 গন্ডা, 3 কড়া, 2 ক্রান্তি, 6 তিল। মাশাল্লাহ, মাশাল্লাহ। তো যারা নতুন আছেন তারা কি বুঝতে পেরেছেন হিসাটা? 12 গন্ডা, 12 আনা, 16 গন্ডা, 3 কড়া,
2 ক্রান্তি 6 তিল। যারা নতুন তারা কি বুঝতে পেরেছেন হিসাবটা? না ভাই, ব্যাপারটা বুঝলাম না। আমি একটু আগে আপনাদেরকে লেখা শিখিয়েছি না, আনা গন্ডা কড়া ক্রান্তি তিলের, জি জি। দেখছেন? তো সেখানে এই যে চিহ্নটা ছিল, এটা কি চিহ্ন? এটা এটা 12 12। 12, তাহলে 12 আনা। আচ্ছা আনার আচ্ছা। পরে যে সংখ্যাটা হয় সেটা কোন সংখ্যা? এই যে 16টা, এটা কি? 16। গন্ডা। 16 গন্ডা না? আনার 16, পরে হ্যাঁ 16 সিকোয়েন্স ঘন্টা, হ্যাঁ গন্ডা। হ্যাঁ হ্যাঁ। গন্ডা। গন্ডার জি। পরে সিকোয়েন্সটা কি বলেন তো? করা গন্ডার পরে সিকোয়েন্সটা কি সাব্বির? করা করা করা। কড়া। তাহলে এটা কত কড়া? এটা হচ্ছে 4 করা। 3 কড়া। 3 কড়া। সরি। 4 আচ্ছা কড়া কি আচ্ছা। আছে? কড়া লেখাই দিছিলাম, 1 ও, কড়া, করা, আচ্ছা আচ্ছা, করা তো ভাই তিনটাই, হ্যাঁ। 2 কড়া, 3 কড়া, তাই না? জি জি। কড়ার পরে আমাদের পরের সংখ্যাটা কি? তারপরে হচ্ছে ক্লান্তি, এটা হচ্ছে ক্রান্তি। দুই 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 ক্রান্তি। ক্রান্তি। 2 ক্রান্তি। তারপরে কি? তারপর হচ্ছে 6 মানে তিল। 6 তিল। তো দেখছেন, তাহলে মোটামুটি ক্লিয়ার, তাই তো সাব্বির ভাই? জি জি এখন ভাইয়া। আমাদের এখন সম্পত্তির পরিমাণটা বের করতে হবে, ঠিক আছে? এখন বলি, এই যে দাগে, এই হিসাবে খতিয়ানের সম্পত্তি দেওয়া আছে, মনে করেন 250%। 250% খতিয়ানের লেখা আছে হিসাব বরাবর। এখন আমার অ্যাকচুয়াল তার হিসাবটা বের করব। মিস্টার এক্স এর মিস্টার এক্স এর, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, মিস্টার এক্স এর যে খতিয়ান নাম্বারটা, মিস্টার এক্স এর খতিয়ান নাম্বারটা কত বললাম? মিস্টার এক্স এর খতিয়ান নাম্বার 50, তাই না? আচ্ছা, একটু আপনারা একটা মিনিট ধৈর্য ধরে থাকেন। ওকে, মিস্টার এক্স এর খতিয়ান নাম্বারটা কত বললাম? 50। ওকে, মিস্টার এক্স এর দাগ নাম্বার কত বললাম? মনে করেন 20-50, তাই তো? এই 20-50 দাগে জমির পরিমাণ 250। ক্লিয়ার? এই কয়টা ইনফরমেশন কিন্তু আমার লাগবে। আমি কিন্তু অ্যাজিউম করে নিয়েছি, ধরে নিলাম খতিয়ান নাম্বার 50, দাগ নম্বর 20-51 এবং জমির পরিমাণ 250, এটা আমি ধরে নিলাম। ক্লিয়ার? এটা আমি ধরে নিলাম। এখন আমার অংশটা বের করতে হবে। অংশ বের করতে গেলে আমাদের 12 আনা, 16 ঘন্টা, 3 কড়া, 2 ক্রান্তি, 6 তিল। এখন আমাদের এই হিস্সা অনুযায়ী সম্পত্তিটা বের করতে হবে। তাহলে সম্পত্তি, মাহবুব ভাই অলরেডি বের করে ফেলেছে, ধন্যবাদ। সম্পত্তিটা বের করতে গেলে আমরা একটু চেষ্টা করি। আমরা কত আনা? 12 আনা। কত আনা এটা আমাদের? 12 আনা, তাই না? 12 আনা। একদিনে মনে হচ্ছে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে নাকি? যারা নতুন আছেন বুঝতে কি কষ্ট হচ্ছে? না ভাই, বুঝতে কষ্ট হচ্ছে না। আচ্ছা, আমি একটাই দেখাবো, হ্যাঁ, আর দেখাবো না আজকে। এরপরে লেকচার শিটটা একটু আলোচনা করে দিব। তারপরে মূল ক্লাসে আমি আরো ডিপে আলোচনা করব। মানে মূল ক্লাস থেকে আগামী ক্লাস থেকে আপনাদের ভেডিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো 12 আনা, আমরা একটা সূত্র পড়েছিলাম যে 1 আনা সমান কত ঘন্টা? 20 ঘন্টা, তাই না? তাহলে 1 আনা সমান কত ঘন্টা? 20 ঘন্টা। তাহলে আমরা 12 আনা লিখলাম, 1 আনা সমান 20 ঘন্টা। ওকে, এবার আমাদের হিস্সাতে কত ঘন্টা অবশিষ্ট আছে বলেন তো? 16 অবশিষ্ট আছে। 16 ঘন্টা, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা যোগ 16 লিখলাম, কারণ অবশিষ্ট গুলো আমরা সবসময় যোগ করি, তাই না? তাহলে যোগ 16 লিখলাম, ঠিক আছে? এবার গুণ, ঠিক আছে? গুণ দিলাম, আর 4 দেন। ওকে, তাহলে গুণ 16 দিলাম। অবশিষ্ট যেটা আছে সেটা গুণ করতে হয়, ঠিক আছে?
আমরা গুণ দিলাম 16 গুণ। তারপর আমাদের পরেরটা কি আছে সূত্র বলেন তো? পরে কি করা আছে? করা, তাই না? 4 তাহলে আমরা কি 4 করবো হবে, একটু বলেন তো? 1 4 ঘন্টা গুণ সমান কত হবে। করা? 4 করা। তাহলে গুণ 4, গুণ 4 কি লিখতে পারবো? জি পারবো। তাহলে গুণ গুণ 4 লিখলাম, ওকে। এবার আমাদের করা অবশিষ্ট কত আছে? 3 করা আছে তো হবে। করা 3 করা অবশিষ্ট আছে। অবশিষ্ট যেটা থাকে সেটা কি করি আমরা? যোগ করি। যোগ যোগ করি। তাহলে যোগ 3, ঠিক আছে। এবার আবার গুণ দিব, আবার কি গুণ চিহ্ন দিব, তাই না? জি গুণ হবে। গুণ দিলাম। এবার কি লিখবো? 20। 20 কেন? আমরা কোন 3 পর্যন্ত হবে, আসছি? 3 হবে স্যার। 1 করা সমান 3 ক্রান্তি। এবার 3 ক্রান্তি। ক্রান্তিতে যাবো, তাহলে গুণ 3। আমাদের ক্রান্তি অবশিষ্ট কত আছে? 2 যোগ 2 গুণ, তাই না? 1 ক্রান্তি সমান 20 তিল। তাহলে সূত্র 20, আমাদের তিল অবশিষ্ট আছে 6 যোগ 6। ক্লিয়ার? বুঝতে পেরেছি হিসাবটা? এবার আমাদের হিসাব করতে হবে, 12-র সাথে 20 গুণ করতে হবে, গুণফলের সাথে 16 যোগ করতে হবে, যোগফলের সাথে 4 গুণ করতে হবে, গুণফলের সাথে 3 যোগ, তারপরে গুণ 3, তারপরে যোগ 2, তারপরে গুণ 20, তারপরে যোগ 6। ক্লিয়ার? এভাবে করলে আমাদের সমষ্টি কত আসে? মাহবুব ভাই কত আসছিল বলেন? 61,666। 61,666। আমাদের জমির পরিমাণ কত ছিল? 250। 250। তাহলে আমরা 250 লিখলাম, গুণ আমাদের সর্বশেষ তিল বের হয়েছে কত? 61,666, তাই তো? 61,666। এবার আমরা সূত্র পড়লাম কি? 16 আনা 73,000। সমান বা 1 সম্পূর্ণ সমান কত তিল? 76,800 তিল, তাই না? 73,800। সূত্র পড়লাম 76,800 তিল। এবার আমাদের কাজ কি হবে? 250-এর সাথে এটা গুণ করার সাথে গুণফলের সাথে 76,800 ভাগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে? এটা নিয়ে আজকে আর আলোচনা করব না, হয়তোবা যারা প্রথম তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, সো এটা আলোচনা করব না। তো এইভাবে আমরা মূলত আমরা জমির পরিমাণটা বের করব, আগামী ক্লাসে আবার দেখাবো দরকার হলে। এইভাবে বের করার পরে আমাদের ভেটিং করতে হয়। ভেটিং এর ক্লাসটা আগামী ক্লাসে প্র্যাকটিক্যাল দেখাবো। দেখেন আপনাদের আজকে একটা যে শীটটা ছিল সেই শীটটা একটু শেয়ার করি, আপনারা দেখতে পারবেন। ওরিয়েন্টেশন ক্লাসে আসলে খুব বেশি কথা বলি না আমি, কিন্তু এখানে আপনাদের বিষয় কিছু কিছু বিষয় প্র্যাকটিক্যাল বিষয়গুলো আলোচনা করেছি। এখন অ্যানালিটিক্যাল বিষয় আলোচনা করব যে আপনারা ভেটিং করতে গেলে আপনাদের কোন কোন বিষয়গুলো লাগবে। দেখেন যে চেন অফ ওয়ারিশন সম্বন্ধে জানতে হবে 3 নম্বরে। দেখেন অর্থাৎ আপনাদের মালিকানা চেনটা জানতে হবে, ওয়ারিশন সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ যারা যারা ওয়ারিশ আছে, কারা কারা ওয়ারিশ আছে সেটা জানতে হবে। মিউটেশন খতিয়ান সম্পর্কে আপনারা জানতে হবে। তারপরে খতিয়ান যাচাই করতে হবে। এই প্রত্যেকটা বিষয়, যেমন মিউটেশন কিভাবে জানবেন, খতিয়ান কিভাবে জানবেন, এগুলো কিন্তু আমি বিস্তারিত এখানে লেখা আছে, এবং আগামী ক্লাসে কিন্তু এই বিষয়গুলো আমি অ্যানালাইটিক্যাল ভাবে আলোচনা করব। আপনারা আগে শীটটা নেন, বাসায় পড়েন, তারপরে আলোচনা করব, ঠিক আছে? কারণ আমি যদি এখন আলোচনা করি তাহলে আপনাদের কাজে হবে না। আমার মনে হয় সব থেকে ভালো হবে আপনারা শীটটা নেবেন, এটা বাসায় স্টাডি করবেন, তারপরে আমাকে প্রশ্ন করবেন। তারপরে যে এনওসি এনএফসি নিশ্চিত করা, তারপরে খাজনা যাচাই করা, তারপরে নকশা যাচাই করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো জানতে হবে। সরজমিনে ভিজিট করতে হবে। তারপরে বিশেষজ্ঞ দ্বারা লিগ্যাল ভেটিং, এই যে 10 নম্বরে দেখেন আমি দিয়েছি বিশেষজ্ঞ দ্বারা, যেটা এখানে দেওয়া আছে বিশেষজ্ঞ দ্বারা প্রপার্টি ভেটিং। তো আপনারাই একজন বিশেষজ্ঞ হয়ে যাবেন আশা করি এই কোর্সের শেষে, যে আপনারা নিজেরাই বিশেষজ্ঞ, আপনারা অন্যের দ্বারস্থ কেন হবেন, নিজেরাই ভেটিং করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো
এখানে লেখা আছে প্রপার্টি ভেটিং কেন জরুরি, আপনারা পড়ে নেবেন। অ্যানালিটিক্যাল বিষয়গুলো আলোচনা করা আছে, আমি মুখ দিয়ে অলরেডি বলে দিয়েছি কেন ভেটিং করবেন, ভেটিং কি জন্য আপনাদের আলোচনা করেছি। তারপরে যারা ব্যাংকের কাজ করেন তাদের জন্য আমি কিছু ইংলিশ ভার্সন দিয়ে দিয়েছি। যারা বিভিন্ন ব্যাংক বা যে কোনো ফাইন্যান্স প্রতিষ্ঠানে কাজ করবেন তাদের জন্য যে আমাদের যে কি কি ডকুমেন্টস লাগবে ভেটিং এর জন্য, দেখেন টাইটেল ডিড, বায়া ডিড, সার্টিফাইড সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, ঢাকা সিটি জরিপ, তারপরে লেটেস্ট মিউটেশন খতিয়ান অ্যালং উইথ ডুপ্লিকেট কার্বন কপি রিসিপ্ট, তারপরে ল্যান্ড ট্যাক্স রিসিপ্ট মানে ভূমি উন্নয়ন কর, মিউনিসিপাল ট্যাক্স রিসিপ্ট, তারপরে এই যে নন ইনকামবেন্স যেটা এনএফসি যে সার্টিফিকেট এটা লাগবে, তারপরে রিলেভেন্ট ডকুমেন্টস এটার সাথে আর যে ডকুমেন্টস দরকার সেইগুলো লাগবে। তারপরে দেখেন উই রিকোয়ার দ্য ফলোইং লিস্ট অফ ডকুমেন্ট ফর দ্য পারচেসিং ফ্ল্যাট। যদি ফ্ল্যাট কিনতে হয়, আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছিলেন স্যার ফ্ল্যাট কিনতে গেলে আমাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, দেখেন লিজ ডিড সার্টিফাইড, অরিজিনাল ডিড, বায়া ডিড, পাওয়ার অফ অ্যাটর্নি যদি রেজিস্টার কপি থাকে দেবেন, ফ্ল্যাট পারচেস এগ্রিমেন্ট, তারপরে এগ্রিমেন্ট ভাইয়ের সাথে কথা বলতে কি হচ্ছে যাও ফোন দিয়েছে কিছু হয়েছে মনে হয়। তারপরে রাজুক ডেভেলপমেন্টস, তারপরে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনারা আগে বাসায় স্টাডি করেন। আমি শীটটা দিয়ে দেবো, দেন আগামী ক্লাস থেকে এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের এই কোর্সে কিন্তু অনেক ভালো ভালো বেটিং দেখানো হবে, জাস্ট আপনাদের। তারপর দেখেন ল্যান্ড বেটিং এর একটা ফরম্যাট দিয়ে দিয়েছি। এই ফরম্যাট গুলো সাধারণত যারা অ্যাডভোকেটের কাছে যায় বা বড় বড় অ্যামাউন্টের টাকা দিয়ে এই ফরম্যাট গুলো আপনারা যারা ভেটিং করেন তাদের এইভাবে এই ফরম্যাটটা বা এই ফরম্যাটে তার অপিনিয়ন দেয়। আপনারা যারা ভেটিং শিখবেন, এই ভেটিং শেখার মাধ্যমে আপনারা কোনো প্রতিষ্ঠান বা ব্যাংকের ভেটিং এর কাজ যদি করেন, এইভাবে অপিনিয়ন যদি দিতে পারেন, ভালোভাবে ভেটিং করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। সো এখান থেকে আপনাদের খুব ভালোভাবে শিখতে হবে। দেখেন এটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই যে কয়েকটা ভেটিং প্র্যাকটিক্যাল ভেটিং গুলো কেমন হয় দেখেন, আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে জাস্ট নমুনা দিয়ে দিচ্ছি। এগুলো রিসেন্ট ভেটিং। দেখেন মালিকানা চেঞ্জ, দেখেন ইসমাইলি থেকে তার পুত্র ইব্রাহিমকে হেবা দলিল করছে। আবার বিএস খতিয়ান বলে এরা দুজন মালিক, এরা দুইজন আবার এই ব্যক্তির কাছে বিক্রি করছে। ইনি আবার এই দলিল বলে সায়রা খাতুনের কাছে বিক্রি করছে, সায়রা খাতুন আবার জুয়েল মিয়ার কাছে বিক্রি করছে। তো এই যে জুয়েল মিয়া এখন জমির মালিক। এভাবে আমি কয়েকটা ভেটিং এর নমুনা দিয়ে দিয়েছি আপনাদের। দেখেন এখানে অনেকগুলো ভেটিং আসলে কেমন হয়, চেহারাটা কেমন, জাস্ট আজকে কনসেপ্টটা দিয়ে দিলাম। আপনারা কি করবেন, এই শীটটা কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, দেন ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে এই বিষয়গুলো আমি ভেরি প্র্যাকটিক্যালি আলোচনা করব। তো এই হলো আজকে মোটামুটি আলোচনা, তাও 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। তো এটাই ছিল আজকের আপনাদের ক্লাস, ঠিক আছে। সো আগামী ক্লাস থেকে মূল ক্লাস শুরু হবে আনুষ্ঠানিকভাবে। আমি কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি, খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করেছিলাম। আধা ঘন্টা নিতে চেয়েছিলাম, কিন্তু 1 ঘন্টা প্লাস নিয়ে নিলাম। তো আপনারা ইনশাল্লাহ মূল ক্লাসের রুটিন পেয়ে যাবেন, কবে কখন ক্লাস হবে। আর যারা যারা অ্যাডমিশন হয়ে যাবেন, আপনাদের নোটিশের মাধ্যমে মূল ক্লাসে আপনাদেরকে ইনভাইট করা হবে। আশা করি আপনারা ভালো কিছু করবেন। ওকে, তো আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো কথা আছে কিনা যারা নতুন? ভাইয়া এই যে কোর্সটা, এটাকে কি ল্যান্ড ডকুমেন্টেশনও বলে? জি জি, মানে আজকে যে এই যে কোর্সটা যেটা, এটাকে কি মানে ল্যান্ড ডকুমেন্টেশন বলে কিনা আর কি? এটা এটা ভেটিং কোর্স। আর ল্যান্ডের ওভারঅল মিলে আরেকটা কোর্স আছে, সেটা ল্যান্ড ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্স। এখানে আমাদের ম্যাক্সিমাম পুরাতন স্টুডেন্ট আছে যারা ল্যান্ড ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্স করেছে, তারা ভেটিং কোর্সে আসছে। ভেটিং করলেও আপনি মোটামুটি ল্যান্ডের পরিমাণটা মেজারমেন্ট করতে পারবেন, আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আজকে আর কথা বলবো না, ইনশাল্লাহ আপনারা ক্লাসে আসেন, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।